আজ রাতেই আন্ডারগ্রাউন্ড ক্লাবে জেনেভা অন্যতম সেরা হেভিওয়েট ফাইটারদের নিয়ে একটি ওপেন বক্সিং রেস ফাইট নাইটের আয়োজন করা হয়েছে। বোর্ডে চড়ানো ব্ল্যাক লিস্টের ওপর চোখ বোলাতে কায়ানের ঠোঁটের কোণে এক হিংস্র পৈশাচিক হাসি ফুটে উঠল। রেজিস্ট্রি কাউন্টারে গিয়ে নিজের নামটা এন্ট্রি করিয়ে নিল। রাফি কায়ানের এই কাণ্ড দেখে চোখ বড় করে ছুটে এলো। হেই কায়ান, আর ইউ ম্যাড? তুই এই মেটাল কন্ডিশনে আজ রাতের মেইন রেসে ফাইট করবি? অপোনেন্টকে দেখেছিস? অ্যান্ড্রে। ও এই ক্লাবের আনডিফেটেড চ্যাম্পিয়ন। নিক আর স্যামও কায়ানের সামনে এসে দাঁড়ালো। নিক বলল, কায়ান, টেস্টটা কোনো ফর্মাল প্র্যাকটিস নয়। এখানে এক একটা ব্রাঞ্চের হাড্ডি গুঁড়ো হয়ে যায়। জাস্ট শাট আপ গাইস। কায়ান এক ধমকে বন্ধুদের থামিয়ে দিল। আই নিড ব্লাড টুনাইট। রাত ঠিক 10টা। পুরো আন্ডারগ্রাউন্ড ক্লাবের পরিবেশ উত্তেজনায় ভরে আছে। চারপাশে হাই ভোল্টেজ মেটাল মিউজিক আর দর্শকদের চিৎকারে পুরো পরিবেশ আলাদা রকম। রিংয়ের ওপর ঝুলতে থাকা 4টে বড় ফ্ল্যাট লাইটের তীব্র আলো সোজা এসে পড়েছে মেঝের ওপর। রাফি, নিক আর স্যাম রিংয়ের ঠিক সামনে ভিআইপি জোনে বসেছে। তাদের চোখে মুখ উৎকণ্ঠা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দ্য ফাইট নাইট। অ্যানাউন্সারের গলার আওয়াজে লাউড স্পিকারে প্রতিধ্বনিত হলো। একপাশে আছেন আমাদের জেনেভার কিং অ্যান্ড্রে, আর তার বিপরীতে আজ রিং কাঁপাতে নামছে কায়ান। দর্শকদের তুমুল করতালির মাঝে কায়ান রিংয়ের দড়ি গলে ভেতরে পা রাখল। পরনে প্রফেশনাল ফাইটিং গিয়ার, কালো এবং সোনালি বর্ডের গ্লসি বক্সিং শর্ট, পায়ে হাই অ্যাঙ্কেল রিং বুট, হাতের মুঠোয় শক্ত করে বাঁধা রেড ব্যান্ডেজ আর ওপরে গ্লসি ব্ল্যাক বক্সিং গ্লাভস। সুগঠিত চওড়া বুক, পেটের সিক্স প্যাকস অ্যাপস দৃশ্যমান। চোখ দুটো ঠিক যেন খাঁচায় বন্দি এক হিংস্র বাঘের মতো। ওপাশ থেকে রিংয়ে নামলো অ্যান্ড্রে, বিশাল দেহি, গায়ে অসংখ্য ট্যাটু আঁকা এক পেশাদার ফাইটার। অ্যান্ড্রে কায়ানের দিকে তাকিয়ে একটা তাচ্ছল্যের হাসি হেসে নিজের গার্ড পজিশন নিল। টং টং টং, রেসের বেল বাজতে পুরো গ্যালারি চেঁচিয়ে উঠল, কিল হিম অ্যান্ড্রে, কিল হিম। প্রথম রাউন্ড শুরু হতে অ্যান্ড্রে কায়ানকে হালকা ভেবে এক জোরালো জ্যাব মারল। কায়ান নিজের স্ট্রং রিফ্লেক্স ব্যবহার করে মাথাটা ডান পাশে সরিয়ে চট করে ডোজ করল। কিন্তু অ্যান্ড্রে অভিজ্ঞ ফাইটার, সে সঙ্গে সঙ্গে কায়ানের লিভারে একটা হুক বসিয়ে দিল। কায়ান কিছুটা পিছিয়ে গেল। ওনার পা দুটো এক মুহূর্তের জন্য টাল খেল। রিংয়ের বাইরে থেকে রাফি চিৎকার করে ওঠে, কাম অন কায়ান, গার্ড আপ, ফোকাস ম্যান। কায়ান ঠোঁটের কোণে জমা হওয়া রক্তটুকু মুছে নেয়। এই শারীরিক আঘাত যেন তার সুপ্ত পশুটাকে পুরোপুরো জাগিয়ে তুলল। চোখের সামনে নুরায়নের বলা কাটা কাটা কথাগুলো ভেসে উঠল। তোমার চেয়ে নিচু স্তরে মানুষ আর হয় না। না, কায়ান মনে মনে গর্জে উঠল। ভেতরে খুব এক তীব্র শক্তিতে রূপান্তরিত হলো। এবার কায়ান কাউন্টার অ্যাটাকে গেল। সে আন্দ্রের ডিফেন্স ভেঙে ঝড়ের গতিতে এগিয়ে গেল। হাতের মুভমেন্ট এত ফাস্ট ছিল যে অ্যান্ড্রে কিছু বুঝে ওঠার আগেই কায়ান চোয়াল লক্ষ্য করে এক মারাত্মক রাইট হুক বসালো। থাপ! অ্যান্ড্রে ছিটকে গিয়ে রিংয়ের দড়িতে পড়ল। দর্শকরা স্তব্ধ হয়ে গেল। কায়ান তাকে সামলানোর কোনো সুযোগ দিল না। নুরাইনের ওপর থাকা সমস্ত আক্রোশ সে যেন আজ এই আন্দ্রের ওপর ঢেলে দিচ্ছিল। কায়ান পরপর লেফট রাইট কম্বিনেশনে পাঁচ মারতে শুরু করে। থাপ থাপ, ক্র্যাশ! কায়ান কায়ান! এবার পুরো গ্যালারি কায়ানের নামে স্লোগান দিতে শুরু করলো। নিক আর স্যাম সোফা ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো। অ্যান্ড্রে রক্তাক্ত অবস্থায় কোনোমতে কায়ানকে জড়িয়ে ধরে লক করার চেষ্টা করলো, কিন্তু কায়ানের গায়ের জোর আজ সমস্ত টেকনিককে হার মানালো। কায়ান এক ঝটকায় আন্দ্রেকে সরিয়ে দিয়ে নাকের ওপর সেই চূড়ান্ত আপার কাটটা মারল। বুম! বিশাল দেহে অ্যান্ড্রের নাক নখ হয়ে রিংয়ের মেঝেতে আছড়ে খেয়ে পড়ল। ওনার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। সে আর উঠে দাঁড়াতে পারল না। রেফারি কাউন্ট শুরু করলো। 1 2 3 10, আউট, অ্যান্ড দ্য উইনার ইজ কায়ান। অ্যানাউন্সারের চিৎকারের সাথে সাথে পুরো ক্লাব যেন ফেটে পড়ল। রাফি, নিক আর স্যাম রিংয়ের ভেতরে লাফিয়ে উঠে কায়ানকে জড়িয়ে ধরে। রাফি চেঁচিয়ে বলল, ইউ ডিড ইট বয়! তুই আনডিফিটেড চ্যাম্পিয়নকে শুইয়ে দিলি। ইউ আর আ মনস্টার কায়ান। এরপর কায়ানকে চ্যাম্পিয়নশিপ বেল্টটা তুলে দিল। কায়ান বেল্টটা এক হাতে উঁচিয়ে ধরে। কায়ান নিজের মার্সিডিজ গাড়িটা নিয়ে বাড়ির গেটে এসে পৌঁছালো। তখন রাতের জেনেভা শহর একদম নিঝুম। কায়ান সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে লকটা ঘোরাতেই দরজাটা খুলে গেল। ভিতরে পা রাখতে কায়ানের পুরো শরীর এক নিমিষে শক্ত হলো। চোখ দুটো রাগে আর বিস্ময়ে শুরু হয়ে এলো। নুরাইন বিছানায় পিঠ থেকে আধশোয়া হয়ে একটা বই পড়ছে। পরনে সাধারণ হালকা রঙের সুতির সালোয়ার কামিজ, চুলগুলো কাঁধের একপাশে ছেড়ে দেওয়া। কায়ানকে অবস্থায় ঘরে ঢুকতে দেখেও নুরাইনের মুখে পরিবর্তনের রেখা ফুটে ওঠে না। সে অত্যন্ত শান্তভাবে বইয়ের পাতাটা উল্টে কায়ানের দিকে তাকালো। নুরাইনকে নিজের বিছানায় এভাবে বসে থাকতে দেখে কায়ানের ভেতরে রাগটা দপ করে জ্বলে উঠল। নুরাইনের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। কায়ান চোয়াল শক্ত করে নিজের গম্ভীর ও ক্ষুরো কণ্ঠে বলল,
হোয়াট দ্য হেল ইজ? আপনি আমার ঘরে আমার বিছানায় কী করছেন? চুক্তির কথা কি এত দ্রুত ভুলে গেলেন, নাকি মায়ের সামনে ভালো সেজে এখন আমার পুরো ঘরটাই দখল করার প্ল্যান করছেন? নুরাইন বইটা আলতো করে বন্ধ করে পাশের সাইড টেবিলে রাখলো। কায়েনের রক্তাক্ত ঠোঁট আর উস্কো খুস্কো চেহারার দিকে একবার তাকে অত্যন্ত নিষ্প্রায়ী গলায় বলল, মা নিজে এসে আমাকে এই ঘরে থাকতে বলে গেছেন। ওনার ধারণা কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে তা যেন আর না বাড়ে। মায়ের এই জেদের কারণে আমি এখানে আছি, আমার নিজের কোনো ইচ্ছে এতে নেই। মায়ের ইচ্ছে? বাহ, সব দোষ মায়ের ওপর চাপিয়ে নিজের জায়গাটা পাকা করছেন ভালোই, কিন্তু মনে রাখবেন আমি আপনার সাথে এই ঘরে থাকতে পারবো না। নুরাইন বিছানা থেকে না উঠে চাদরটা নিজের গায়ের ওপর টেনে নিয়ে বলল, মা বলেছে, বাকিটা তোমার ইচ্ছা। কায়েন আর নুরাইনের সাথে কোনো তর্কে জড়ালো না। বালিশ টেনে নিয়ে ঘরের কোণে থাকা লেদারের সোফাটায় গিয়ে এগিয়ে গেল। নুরাইনের দিকে এক তীব্র ঘৃণার দৃষ্টি ফেলে কায়েন বলল, ঠিক আছে, আমি সোফাতেই ঘুমিয়ে পড়ছি। নুরাইন আর কোনো উত্তর দিল না। ঘরে মিড লাইটটা আবার অফ করে দিয়ে মৃদু নীল আলোটা জ্বালিয়ে রেখে নিজের পাশ ফিরে শুয়ে পড়ল। কায়েন সোফায় ধপ করে বসে পড়ে। ভেতরে রাগ আর শরীরে ব্যথা তখন একাকার হয়ে যাচ্ছিল। ঘণ্টাখানিক কেটে গেল। নুরাইন চোখে সহজে ঘুম আসছিল না। মেহেরানের মৃত্যুর পর জীবনটা এমনি এক থমথমে মরুভূমি হয়ে গেছে। তার ওপর কায়েনের এই বেপরোয়া আচরণ মানসিকভাবে শান্ত হতে দিচ্ছিল না। ঠিক তখনই নুরাইন খেয়াল করলো কায়েন অনবরত এপাশ ওপাশ করছে। বিশাল সুঠাম শরীর, চওড়া কাঁধ আর লম্বা গড়ন নিয়ে সরু লেদারের সোফাটায় ঠিকমতো ফিট হতে পারছে না। কখনো পা দুটো গুটিয়ে রাখছে, আবার কখনো হাত দুটো বুকের ওপর চেপে ধরে সোজা হওয়ার চেষ্টা করছে। কায়েন বরাবরই নিচে বিশাল কিং সাইডে বেডে হাত পা ছড়িয়ে ঘুমাতে অভ্যস্ত, তাই ছোট সোফায় কোনোভাবে আরাম পাচ্ছিল না। তার উপর বক্সিং ড্রেসের সেই চোটগুলোর কারণে পিঠ আর কোমরে তীব্র টান লাগছিল, যা প্রতিটা নড়াচড়ায় স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছিল। নুরাইন বেশ কিছুক্ষণ কায়েনের অস্বস্তি আর ছটফটানি লক্ষ্য করলো। মনের ভেতরে ক্ষোভ একপাশে সরিয়ে রেখে রোহানা একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ধীর পায়ে গিয়ে সোফার সামনে দাঁড়ালো। কায়ান ওঠো। আপনার কি হলো আবার? মাঝরাতে ঘুমোতেও দেবেন না নাকি? তুমি এত ছোট সোফায় ঠিক মতো শুতে পারছো না কায়ান। তাতে আপনার কি? কায়েন তাচ্ছিল্য করে বলল, আমি যেখানে ঘুমাই না কেন সেটা আমার ব্যাপার। নুরাইন নিজের ওনাটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে বলল, তুমি বিছানায় এসো, এখানে ঘুমাতে পারছো না তুমি। শুধু শুধু নিজের কষ্ট বাড়াচ্ছ। তুমি ওই পাশে শুয়ে পড়ো আর আমি এই পাশে থাকবো। মাঝখানে একটা নিরাপদ দূরত্ব থাকবে, আমাদের চুক্তির কোনো ক্ষতি হবে না। আমার কোনো প্রয়োজন নেই, আমি এখানেই ঠিক আছে, আপনি নিজের চিল জোনে গিয়ে ঘুমান। নুরাইন আর দ্বিতীয়বার কায়েনকে অনুরোধ করলো না। সিদ্ধান্ত তোমার। কথাটা বলে নুরাইন ঘুরে গিয়ে কায়েনের ডান পাশে নিজের জায়গায় শুয়ে পড়ল। কায়েনের দিকে পিছন ফিরে চোখ বুঝল। ঘরটা আবার নিস্তব্ধতায় ডুবে গেল। কায়েন সোফায় বসে রইল। বেশ কিছুক্ষণ ওভাবে চুপচাপ বসে থেকে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। অবশেষে কায়েন নিজের জেদটা সামান্য শিথিল করতে বাধ্য হলো। বালিশটা হাতে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। নুরাইন তখন বিছানার ওপাশ ফিরে নিশ্চল হয়ে শুয়ে আছে। কায়েন বিছানার একদম বাম প্রান্তের শেষ সীমানায় গিয়ে নিজের বালিশটা রাখলো, অত্যন্ত সাবধানে, যেন নুরাইনের শরীরে কোনো অংশ নাকি স্পর্শ না করে। সেভাবে গা এলিয়ে দিল। বিশাল বিছানায় দুই প্রান্তে দুজন মানুষ শুয়ে রইল। মাঝখানে রয়ে গেল এক অলিখিত চুক্তির বিশাল দেওয়াল। পরদিন ভোরবেলা কায়েনের ঘুমটা ভাঙল হুট করে। কোনো অ্যালার্ম কিংবা ডাক ছাড়াই চোখের পাতা দুটো আলতো করে খুলে গেল। তখনই চোখ জোড়া সামনের মেঝের দিকে আটকে গেল। বিছানা থেকে ঠিক 2 কদম দূরে জায়নামাজের ওপর দাঁড়িয়ে আছে নুরাইন। ভোরের আলোয় নুরাইনের মাথায় জড়িয়ে রাখা ধবধবে সাদা ওড়নাটা তার মুখাবয়কে এক স্বর্গীয় রূপ দিয়েছে। অত্যন্ত মনোযোগ দিয়ে চোখ দুটো নিচু করে নামাজ পড়ছে। জানালার বাইরে থেকে আসা মৃদু হাওয়া নুরাইনের ওড়নার পিছনের অংশ হালকা দোলা দিয়ে যাচ্ছে। কায়েন বিছানায় স্ব-অবস্থায় স্তব্ধ হয়ে রইল। নুরাইনের এই রূপটা কায়েনের কাছে এতটাই সুন্দর এবং স্নিগ্ধ লাগছে যে অবচেতন মন থেকে নিজের অজান্তে মুখ দিয়ে খুব নিচু স্বরে একটা শব্দ বের হয়ে এলো, অ্যাঞ্জেল। হ্যাঁ, এই মুহূর্তে নুরাইনকে কোনো এক ডানাকাটা পরী অ্যাঞ্জেলের মতো মনে হচ্ছে কায়েনের। সম্পূর্ণ অন্য এক জগতের মানুষ বলে মনে হলো। কায়েন মন্ত্রমুগ্ধর মতো চোখ না ফিরে নামাজরত নুরাইনের দিকে তাকিয়ে রইল। শরীরটা বিছানায় স্থির হয়ে রইল, যেন একটু নড়াচড়া করলে এই সুন্দর দৃশ্যটা ভেঙে যাবে। কিছুক্ষণ পর নুরাইন নামাজ শেষ করে মোনাজাত ধরল। জায়নামাজ গুটিয়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই কায়েনের হুঁশ ফিরল। নুরাইন ঘুরে বিছানার দিকে তাকানোর আগেই কায়েন খুব দ্রুত নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল এবং এমন একটা ভান করল যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন। নুরাইন জায়নামাজটা গুছিয়ে আলমারির পাশে রেখে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এলো। কায়েনের ঠোঁটের কোণের কালচে ক্ষতটার দিকে নুরাইন একবার তাকালো। মুখে কোনো ভাবান্তর হলো না। আলতো করে ওড়নাটা মাথা থেকে নামিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। কায়েন চোখ বন্ধ করে আছে। হৃৎপিণ্ডে দ্রুত ওঠানামা টের পাচ্ছিল। ভোরের এই একটা দৃশ্য মস্তিষ্কে এক নতুন ঝড় তুলে দিয়ে গেছে, যা সে কোনোভাবেই স্বীকার করতে পারছে না।